ইমেজ, এই সরকারের ইমেজ এবং আমরা যারা এই সরকার ক্ষমতায় আনবার জন্য জীবনের ঝুঁকি নিয়েছি তাদের সবার জন্য কিন্তু এটি আসলেই খুব হতাশাব্যঞ্জক একটি বিষয়। ধরে ডিপ রুটের সেই জায়গা থেকে আমাদের কিন্তু সময় এসছে বেরিয়ে যাওয়ার, তা না হলে এই কাজগুলো হবে সেলফ ডিফিটিং, যেটি ইমপ্লিকেশন ফার রিচিং আন্তঃরাষ্ট্র সম্পর্ক থেকে শুরু করে অনেক কিছু এফেক্টেড হয়ে যেতে পারে। তারা সুন্দরভাবে ওই ড্রামটা বাজাতে পারবে যে দেখো আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী রাষ্ট্রের সরকার প্রধান তিনি যেই ভাষা কথা বলেন সেই ভাষা ওরা বোঝে, তার মানে তারা আমাদের নাগরিক নয়। শেখ জুয়েল তিনি শেখ হেলালের সহোদর এবং শেখ নাসেরের পুত্র। তাকে আমি ব্যক্তিগতভাবে চিনি এবং তার ছোট বোন লুনা, আমাদের লুনা ভাবি আমার সতীর্থ আপনাদের রাজবাড়ির গণিবক্স চৌধুরীর নাতি মাহমুদুল শামস চৌধুরী, যার নাম বাপ্পি, আমার ঘনিষ্ঠ বন্ধু, তার স্ত্রী। তো সেই সুবাদে আমি তাদের ব্যক্তিগতভাবে চিনি এবং তার সহধর্মিণী শম্পা ভাবি তিনি খুবই প্রভাবশালী একজন মহিলা ছিলেন। আপনার শেখ রেহানার পরেই যদি সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি কাউকে আপনি আইডেন্টিফাই করেন তিনি ছিলেন শম্পা। এবং বিষয়টি আপনার পুলিশ প্রশাসন বলুন, তারপরে সামরিক প্রশাসন বলুন, তারপর সিভিল প্রশাসন বলুন, সবার কাছেই বিষয়টি জানা ছিল এবং কোনো কিছু যদি আপনার করতেই হয়, ব্রেক থ্রু নিয়ে আসতে হয়, যেটা আটকে আছে বা আটকে গেছে, সেটি তাকে ধরলে সেটি সমাধান হয়ে যেত। তো এইরকম একটি ব্যক্তি, তার সহধর্মিণী, এরা যাই করুক আমার ধারণা কাঁচা কাজ করবে না। আমাদের চন্দন নন্দী মহোদয় কিন্তু পরিষ্কার আনুপঙ্খ বর্ণনা দিয়ে বুঝিয়ে দিলেন যে এটা একটা ফেক জিনিস। আমার কথা হলো প্রফেসর ইউনুস, যে নোবেল লরেট, একদম মহিরু বলা যেতে পারে, বট গাছ, তার ছায়াতলে থেকে তার হ্যান্ডসরা যদি এরকম বেকুবি কাজ করে তাতে তার ইমেজ, এই সরকারের ইমেজ এবং আমরা যারা এই সরকার ক্ষমতায় আনবার জন্য জীবনের ঝুঁকি নিয়েছি তাদের সবার জন্য কিন্তু এটি আসলেই খুব হতাশাব্যঞ্জক একটি বিষয়। এর আগে ম্যাক্রো সাহেব, ফ্রান্সের প্রেসিডেন্ট, তার সঙ্গে মোদিজির একটি পাবলিক রিলেশন এক্সারসাইজে দেখা, মোদিজি হাত বাড়িয়ে দিয়েছেন, ম্যাক্রো হ্যান্ডশেক করেননি। সেইটা আমরা ব্যাপকভাবে এখানে সম্প্রচার করে এক ধরনের মাইলেজ নেওয়ার চেষ্টা করছি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে পরিমাণ ক্লাউড মোদির সঙ্গে আপনার ম্যাক্রো সাহেবের হয়েছে বা আছে, এবং তাদের যে দূতাবাস ভবন বা কনসুলেট ভবন উদ্বোধনী অনুষ্ঠানে যে পরিমাণ সময় দিয়েছেন, পার্সোনাল অ্যাটেনশন দিয়েছেন, সেই চিত্রটা কিন্তু আমরা দেখাচ্ছি না। আমরা একটা স্পার অফ দ্য মোমেন্টে কি ঘটেছে সেটা দেখিয়ে একটা মাইলেজ দেওয়ার চেষ্টা করছি। এতে কি ইউনুস সরকারের ইমেজ বাড়ছে? আর ফ্রেঞ্চরা কি খুব অ্যামিউজড হচ্ছে, না ভারতীয়রা অ্যামিউজড হচ্ছে? তো এই জন্যে আমি বলবো এগুলো বেসিক্যালি স্যাবোটাইজিং অ্যাটেম্পট ফ্রম উইদিন। এখন হয়তো দেখা যাবে যে আমাদের শফিক ভাই তিনি মুখপত্র হিসেবে তার মতো করে সর্বাত্মক চেষ্টা করছেন। তিনি একসময় রয়টারে কাজ করতেন, আন্তর্জাতিক ক্রেতা সম্পর্কে তার ভালো ধারণা আছে, বা অপূর্ব জাহাঙ্গীর তিনি পরিবারেরই সদস্য। তারপরেও এই যে সিলি কাজগুলো হচ্ছে এর দায় কিন্তু পরিপূর্ণভাবে গুড অফিস অফ প্রফেসর ইউনূসের উপরে পড়বে বা পড়ছে। এবং এটি কাঙ্ক্ষিত মানে মজাটা হচ্ছে যে স্থাবকতার যে সংস্কৃতি আমাদের এখানে তৈরি হয়েছে দীর্ঘদিন ধরে, ডিপ রুটের, সেই জায়গা থেকে আমাদের কিন্তু সময় এসছে বেরিয়ে যাওয়ার, তা না হলে এই কাজগুলো হবে সেলফ ডিফিটিং, যেটি ইমপ্লিকেশন ফার রিচিং আন্তঃরাষ্ট্র সম্পর্ক থেকে শুরু করে অনেক কিছু এফেক্টেড হয়ে যেতে পারে এবং তার মাসুল দিতে হবে আমাদের দেশের জনগণ। আর আমাদের আন্তোনিও গুতেরেস, যিনি জাতিসংঘের মহাসচিব হিসেবে আমাদের এখানে 4 দিনের সফরে এসেছিলেন, তিনি তার মডেলটা খুব সুন্দর। আপনার তিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন পর্তুগালে, তারপর প্রধানমন্ত্রী হয়েছেন এবং পরে সেক্রেটারি জেনারেল হয়েছেন। এখন আমাদের যে সরকার প্রধান তিনি প্রথমে তত্ত্বাবধায়ক সরকারের
মন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা হয়েছেন, এখন প্রধানমন্ত্রীর মর্যাদায় প্রধান উপদেষ্টা হয়েছে। লজিক্যাল ল্যান্ডিংটা হচ্ছে সেক্রেটারি জেনারেল অফ ইউএন, এবং আগামী বছরের শেষের দিকে গুতেরেস মহোদয়ের টেনিয়র শেষ হয়ে যাওয়ার পরে তিনি যদি ক্ষমতাসীন থাকেন অথবা যদি নাও থাকেন, এই অপরচুনিটিটা কিন্তু তৈরি হয়ে যেতে পারে যদি না রোটেশনাল কোনো সমস্যা থাকে কন্টিনেন্ট ওয়াইজ। এখন এখানে বেসিক্যালি খেয়াল করতে হবে যে ট্রাম্প মহোদয় যে সকল সাহায্য সহযোগিতা বন্ধ করে দিয়েছেন গ্লোবালি 90 দিনের জন্য, সেখানে 3টি এক্সেপশন করেছে। একটি হচ্ছে ইজিপ্ট, একটি ইসরায়েল এবং একটি রোহিঙ্গা। এবং সেই রোহিঙ্গা ইস্যুতে বার্মা অ্যাক্টের হাত ধরে কিন্তু গুতেরেস মহোদয় এখানে এসছে। খেয়াল করে দেখেন বারবার যে বিষয়টি ফোরফ্রন্টে চলে এসছে, একটি করিডোর তারা বের করতে চান, এবং যারা মিয়ানমারে আছেন বিয়ন্ড দা আপনার মিয়ানমার ফ্রন্ট লাইন, সেখানে রোহিঙ্গারা যাতে না খেয়ে মারা যায়, যাতে কোনো অবস্থায় জীবন বিপন্ন না হয়, সেই জন্য একটি ফাসাদ তৈরি করা যায় কিনা তার সম্ভাব্যতা যাচাইয়ের জন্যই তার এখানে আসা, ফার্স্ট হ্যান্ড ইমপ্রেশন নিয়ে যাওয়া। এবং আপনার এখানে পিস কোরের মতো প্রতিষ্ঠানেরও কাজ করার সুযোগ আছে। তারপরে শুধুমাত্র খাদ্য সহায়তা নয়, আপনার এখানে স্কিল ইম্পার্ট করা, স্বাবলম্বী করে তোলা, মাইক্রো ক্রেডিট, সোশ্যাল বিজনেস, নানান রকমের সুযোগ সুবিধার সন্ধান করা যেতে পারে। তো সেখানে যে বোকামিটা হয়েছে, উইথ ডিউ রেসপেক্ট, আমি আবারও বলছি, মানে আমি জনস্বার্থে কথাটা বলছি, নাথিং পার্সোনাল এবং অফেন্স হিসেবে এটা নেওয়ার কোনো কারণ নেই। সাউদার্ন চিটাগোনিয়ান ডায়ালেক্ট ইউনিক, এবং এর মধ্যে 35% শব্দ আরবি অরিজিন। সেই জন্যই আমরা প্লেন ল্যান্ডের মানুষ ওই ভাষা বুঝি না, উপভাষাটা বুঝি না। কিন্তু যেহেতু আপনার প্রফেসর ইউনূস সান অফ দ্য সয়েল, তিনি চট্টগ্রামের ভাষা অনর্গল বলতে পারেন, এবং অশ্রাব্য কোনো শব্দ ব্যবহার না করে তিনি যে টানা বক্তব্যটা রেখেছেন, এবং তা যে টার্গেট অডিয়েন্স তারা কিন্তু মন্ত্রমুগ্ধের মতো শুনেছে এবং বুঝতে পেরেছে। এবং এই যে অবস্থাটা, সেটা একদিক থেকে তার ইমেজ বুস্ট করেছে, কিন্তু জাতীয় স্বার্থের কিন্তু ক্ষতি হয়েছে। দীর্ঘদিন ধরে মিয়ানমাররা লোকজন, সরকার বলে আসছে যে এরা হলো আমাদের চিটাগং, বৃহত্তর চিটাগং অঞ্চলের লোক, ওখানে গিয়ে সেটেল করেছে, এরা এথনিক বার্মিজ না, বা এরা সান অফ দ্য সয়েল না। সেই জন্যই কিন্তু তাদের নাগরিকত্ব তারা খারিজ করে দিয়েছে। এখন তারা সুন্দরভাবে ওই ড্রামটা বাজাতে পারবে যে দেখো, আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী রাষ্ট্রের সরকার প্রধান তিনি যেই ভাষা কথা বলেন সেই ভাষা ওরা বোঝে, তার মানে তারা আমাদের নাগরিক নয়। এই জিনিসটা খুব সুন্দরভাবে তারা কিন্তু মার্কেটিং করতে পারবে। এই বিষয়টাও কিন্তু আমাদের খেয়াল করা দরকার। মানে ভাবাবেগ তাড়িত হয়ে কোনো একটা কাজ আমরা করে বসলাম, এবং পরে এর আপনার দায়টা জেনারেশন আফটার জেনারেশন বহন করতে হলো জাতিকে। সেই জায়গাটা থেকে আমাদের কিন্তু সাবধান থাকতে হবে। এই যে উপদেষ্টা বিন্দু, তারা মাননীয় প্রধান উপদেষ্টার অ্যাডভাইজার, এখন তাদের তো দায়িত্ব ছিল এই বিষয়গুলো সম্পর্কে তাকে সতর্ক করা, তাকে বোঝানো, তাকে জানানো। একটা মানুষের লিমিটেশন থাকতেই হবে, তিনি নোবেল লরেট কেন, আরো 10টা নোবেল প্রাইজ পান না কেন, হিউম্যান টু আরজ হিউম্যান। তো এই যে স্থাবকতার সংস্কৃতি, এটা উপদেষ্টা থেকে শুরু করে সকল পর্যায় পর্যন্ত বিস্তৃত, যেই কারণে সৎ পরামর্শটা দেয়া হয়ে ওঠে না। ড্যামেজ হ্যাজ অলরেডি বিন ডান। ধন্যবাদ।